আশি যুগল প্রেম পর্ব ১০। মোরং জাতির বাস মূলত বোর্ডিং পাড়াতে হলেও শেরকোর পাড়াতেও তাদের অস্তিত্ব চোখে পড়ার মতো। মোরংরা অন্য পাহাড়ি আদিবাসী থেকে খানিকটা ভিন্ন এবং বন্য। এ যুগে এসেও তাদের অধিকাংশই বাংলা ভাষা বুঝে না। শুধু বাংলা নয়, অন্য কোনো আদিবাসীদের ভাষাও তারা বুঝে না। এমন এক বন্য জাতির সন্তান হয়েও মেম্পে কিভাবে স্পষ্ট বাংলায় কথা বলে তা সুব্রতার কাছে আস্ত এক রহস্য। মেম্পেদের টংবাড়ির বারান্দায় এক কোণার বাঁশের চাটাইয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সুব্রতা। রক্তিম সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। কিছুক্ষণের মাঝেই পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ার আমোদ যেন তার পুরো শরীর জুড়ে। শেষ বিকেলের সূর্যের মতোই আমোদিত শেরকোর পাড়ার চারপাশ। পাড়ায় পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমের রাজ্যে হারিয়েছিল সুব্রতা। তাই এই শেষ বিকেলে ঘুম ভেঙে পাড়া জুড়ে উৎসবের আমেজ দেখে বেশ খানিকটা অবাকই হলো সে। ছবির মতো এই পাহাড়ি পাড়ায় বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ সাজানো হয়েছে বাঁশের ছিলকা দিয়ে তৈরি রং বেরঙের ফুল দিয়ে। মঞ্চের ঠিক নিচে বাঁশ দিয়ে একটা ঘের তৈরি করা হয়েছে, আর সেই ঘেরের মাঝে বাঁধা হয়েছে দুটো গরু। পাহাড়ি মেয়েরা ছোট ছোট কাপড়ে নিজেদের মুড়িয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। কেউ কেউ গলায় বাহারি মালা, কানে খোপায় ফুল আর কাঠের চিরুনি লাগিয়েছে। কোমরে পাহাড়ি বিছা ঝুলতে দেখা যাচ্ছে মাঝে মাঝেই। পায়ে রূপার এক ধরনের মোটা অলংকার পড়েছে। সুব্রতার কাছে সবকিছু ভীষণ নতুন, বিশেষ করে পাহাড়ি ছেলেদের অদ্ভুত সাজে রীতিমতো বিস্মিত সে। সুব্রতার মনোযোগী দৃষ্টির মাঝেই পাশে এসে দাঁড়ালো সাদাব। হালকা কেশে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বলল, এত মনোযোগ দিয়ে কি দেখছেন? সুব্রতা ক্ষণিকের জন্য দৃষ্টি ফিরিয়ে আবারও সামনের দিকে তাকালো। বিস্মিত গলায় বলল, এখানে এসব কি হচ্ছে? সাদা বাঁশের চাটাই দিয়ে বানানো বেদিতে হাত রেখে মৃদু হাসলো। সামনের দিকে তাকিয়ে বলল, এটা মোরুংদের একটা বিশেষ উৎসব, অনেকটা আমাদের নবান্নের মতো। আমন ধান ঘরে ওঠানোর পর আমরা যেমন নবান্ন উৎসব করি, ঠিক তেমনি জুম চাষ করে ওঠার পর এরা এই উৎসবটি করে। তবে নামটা ভিন্ন। এদের এই উৎসবের নাম হলো ছিয়াকিত প্লাট। সাদাবের কথায় ভ্রু কুচকে তাকালো সুব্রতা। চোখ মুখ কুচকে বলল, ছয়াকিত কি? ছয়াকিত নয়, ছিয়াকিত প্লাট। সুব্রতা ঠুট উল্টে বলল, কি অদ্ভুত নাম। সাদাব হেসে ফেলল। শেষ বিকেলের নরম আলোটা তার চোখে মুখে লেপ্টে থাকায় খুবই চমৎকার দেখালো তার সেই হাসি। ঠোঁটে হাসি ঝুলিয়েই ব্যাখ্যা করার মতো ভান নিয়ে বলে উঠল সাদাব, তা একটু অদ্ভুত বটে, তবে খুব একটা খারাপ নয়। ছিয়াকিত প্লাটের বাংলা অর্থ হলো গো হত্যা উৎসব। মোরং সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এটি। গো মানে তো গরু, তাই না? তার মানে গরু হত্যা। আচ্ছা, এই গরু দুটোকে মেরে ফেলবে ওরা? সাদাব মাথা নাড়ল। সাথে সাথে মনটা ভীষণ খারাপ হয়ে গেল সুব্রতার। হঠাৎ করেই গরু দুটোর জন্য ভীষণ মায়া লাগতে লাগলো তার। কালো গরু দুটোর মাঝে একটা নিতান্তই বাচ্চা। বাচ্চা গরুটার বড় বড় চোখ দুটো ভরা যেন একরাশ অসহায়ত্ব আর ভয়। বাঁশের খাঁচায় বন্দি থেকে একটু সাহায্য আর দয়ার জন্যই যেন হাঁসফাঁস করছে সে। সুব্রতার উদাসীনতার কারণটা সাদা বুঝতে পারল কিনা বোঝা গেল না। ছোট্ট একটা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, মূলত এই গরু দুটোকে কেন্দ্র করেই তাদের অনুষ্ঠান। যুগের পর যুগ এভাবেই গো হত্যা করে আসছে ওরা। বর্ষা দিয়ে গুতিয়ে গরুকে মেরে গরুর জিহ্বার প্রথম অংশটুকু কেটে মঞ্চের উপর ঝুলিয়ে রাখাই তাদের রীতি। সুব্রতা যেন আঁতকে উঠল। অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করে বলল, এতটা ভয়াবহভাবে কেন মারবে এরা? এটা কেমন রীতি? সাদাব সুব্রতার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে তীব্র কষ্টের গাঢ় কালো ছাপ। সাদাব সেই ভয়ার্ত চোখ জোড়ার চোখ রেখে সুব্রতাকে বুঝাতে চেষ্টা করলো। খানিক বাদে চোখ সরিয়ে নিয়ে বলল, মোরকুনদের ধারণা শত শত বছর আগে তাদের দেবতা কলা পাতায় ধর্মগ্রন্থ লিখে গরুর পিঠে করে স্বর্গ থেকে পৃথিবীতে মোরকুনদের কাছে পাঠিয়েছিল। সাথে ছিল পরিধান করার মতো কাপড়, কিন্তু মোরকুনদের পর্যন্ত পৌঁছানোর আগেই প্রতিমধ্যে প্রচণ্ড ক্ষুধায় সেসব পাতার কাপড় খেয়ে ফেলে গরু, যার ফলে মোরকুনদের কোনো ধর্মগ্রন্থ নেই এবং পরার মতো কাপড়ও সীমিত। দেখছেন না মেয়েরা কত অল্প কাপড় পরেছে, আর ছেলেদের শরীরেও কাপড়ের স্বল্পতা। সুব্রতা মঞ্চের আশেপাশে ঘুরে বেড়ানো মোরকুনদের দিকে স্থির দৃষ্টি রেখে মাথা নাড়ালো। সাদাব মৃদু হেসে বলল, মোরুংদের ধারণা তাদের এই অভাব অনটনের জন্য দায়ী একমাত্র গরু।
তাই প্রতি বছর বিশাল আয়োজন করে গরুকে শাস্তি দিয়ে গরুর জিহ্বা কেটে নেয় তারা। সাদাব সুব্রতার কথার মাঝে সন্ধ্যা নামল পাহাড়ে। মঞ্চের আশেপাশে জ্বলে উঠল অসংখ্য মশাল। পাহাড়ি তরুণ তরুণীরা নেমে এলো নাচের সাজে। প্রতিটি ছেলের হাতে লম্বা বাঁশের চুঙার মতো জিনিস দেখে দ্রুত প্রশ্ন করল সুব্রতা, আচ্ছা এগুলো কি? সাদাব নিরলসভাবে জবাব দিল, এগুলো হলো পুলুং, পাহাড়িদের বানানো নিজস্ব বাদ্যযন্ত্র। অনেকটা আমাদের বাঁশির মতো কাজ করে এই পুলুং। সুব্রতা জবাব দেওয়ার আগেই তুমুল শব্দে বেজে উঠল এই পুলুং। তার সাথে সাথে নাচে মত্ত হলো তরুণ তরুণী সহ সবাই। নাচ শুরু হতেই বেশ উৎসব নিয়ে নড়ে চড়ে দাঁড়ালো সুব্রতা। ওদের নাচের ঢং বেশ পছন্দ হলো তার। মেয়েরা হাত ধরাধরি করে তাল মিলিয়ে পিছিয়ে যাচ্ছে, আর তাদের সামনে সামনে পুলুং বাজিয়ে এগিয়ে আসছে ছেলেরা। ছেলে মেয়েরা মুখোমুখি এগিয়ে পিছিয়ে প্রদক্ষিণ করছে বাঁশের মঞ্চ, সেই সাথে ধীর পায়ে প্রদক্ষিণ করছে মুরুং বৃদ্ধরাও। এদের নাচ আর বাদ্যের তালে তালে খুশি হয়ে বলে উঠল সুব্রতা, বাহ দারুণ তো। সাদাব মৃদু হাসল। অন্ধকারে ঢাকা পাহাড়ি রাতের মশালের লালটে আলোয় মুগ্ধতায় রমণীকে দেখতে ব্যস্ত সে। মশালের কম্পিত আলোগুলো সুব্রতার চোখে মুখে পড়ায় অদ্ভুত এক মায়ার ভর করছে তার ঠোঁটে। সুব্রতার মৃদু হাসিতে আগুনের শিখাগুলো যেন কেঁপে কেঁপে হেসে উঠছে বারংবার। সুব্রতাকে এখন আগুনের কম্পিত শিখা বলেই বোধ হচ্ছে সাদাফের। সে শিখা শুধু পোড়ায়, পুড়িয়ে শেষ করে দেয় বিন্দু বিন্দু অনুভূতিগুলো। রাত বাড়ার সাথে সাথেই পুলুং আর নাচের তেজ বাড়ল, তার সাথে বাড়ল আদিবাসীদের ভিড়। সাদাব সুব্রতা আরো একটু সরে গিয়ে ফাঁকা স্থান দেখে দাঁড়ালো। মঞ্চের দিকে চোখ রেখেই হঠাৎ প্রশ্ন করল সুব্রতা, আচ্ছা আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে? সুব্রতার হঠাৎ এমন প্রশ্নে ভ্রু বাঁকিয়ে তাকালো সাদাব। স্বাভাবিক কণ্ঠে বলল, মা। একজন প্রিয়ের কথা বলতে হলে মা, নয়তো পুরো ফ্যামিলি। সুব্রতা মৃদু হেসে বলল, কে কে আছে আপনার পরিবারে? মা, বাবা, দুটো বড় ভাই, দুজন ভাবি আর একটা ছোট্ট বোন। সুব্রতা এবার নড়ে চড়ে দাঁড়ালো। বনিতা করে বলল, আর কেউ নেই? সাদাব কপাল কুঁচকে বলল, আর কেউ বলতে? সুব্রতা আমতা আমতা করে বলল, না মানে থাকে না, চাচা চাচি দাদা দাদি হ্যান ত্যান। সাদাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সুব্রতা কি জানতে চাইছে বুঝতে পেরে মুখ টিপে হাসলো। গভীর মুখে বলল, ও আচ্ছা, না নেই, চাচা চাচি হ্যান ত্যান নেই। সুব্রতা নিচের ঠোঁট কামড়ে বলল, আর কেউ নেই? না মানে প্রিয় কেউ? সাদাব নিজের হাসি আটকে রাখার প্রাণপণ চেষ্টা করে বলল, বললাম তো, প্রিয় হলো মা। সুব্রতা এবার বিরক্তি নিয়ে তাকালো। এই মুহূর্তে সাদাবের চুলগুলো টেনে ধরে বলতে ইচ্ছে করছে, আপনি একটা গবেট। নিজের বিরক্তি দমন করে পাশ ফিরে তাকাতেই হঠাৎ মনে পড়েছিল ভাব নিয়ে বলে উঠল সাদাব, ও একটা বউ আছে। বউ আছে? কথাটা শুনেই চোখ বড় বড় করে তাকালো সুব্রতা। সাদাবের গার্লফ্রেন্ড আছে কিনা জানার জন্য তো জিজ্ঞাসাবাদ করার পর আস্ত একটা বউ বেরিয়ে আসবে কল্পনাও করেনি সে। মনে মনে দোয়া দরুদ পড়ে অনেকটা কাঁদো কাঁদো ভাব নিয়ে সাদাবের দিকে তাকালো। সুব্রতাকে মুখ কালো করতে দেখে বেশ মজা পেল সাদাব। অন্যদিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, সে পাশেই দাঁড়িয়ে আছে, তাছাড়া আর কেউ নেই। সাদাবের কথাটা বুঝতে পেরেই হাঁপ ছেড়ে বাঁচল সুব্রতা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে লজ্জায় লাল হয়ে পেছন ফিরে তাকালো সে। সুব্রতার লজ্জা দেখে হেসে ফেলল সাদাব। নৃত্যরত তরুণীদের দিকে ভাবাবেগ শূন্য চোখে তাকালো। কিছুক্ষণ পর পাশ থেকে সুব্রতার বিড়বিড় শুনে কপাল কুঁচকে তাকালো সে। সুব্রতা বাঁশের খুঁটিতে নখ খুঁড়তে খুঁড়তে বলছে, অর্পণ ঠিক বলে, সব পুরুষ মানুষ এক টাইপ, অসহ্যকর। সাদাব কপালটা আরো একটু কুঁচকে নিয়ে বলল, আমায় কিছু বলছেন? সুব্রতা ফিরে তাকালো। জোরপূর্বক হাসি দিয়ে বলল, না আপনাকে কিছু বলছি না, আসলে আমার একটা ফ্রেন্ড আছে অর্পণ, ও সবসময় বলে সব পুরুষরা একই টাইপ, মেয়ে দেখলেই হুঁশ থাকে না টাইপ। এই কথাটাই বিশ্লেষণ করছিলাম আর কি। কথাটা সত্য নাকি মিথ্যা? সাদাব বাঁকা চোখে তাকিয়ে বলল, নিজে পুরুষ হয়ে পুরুষদের নিয়ে এমন কথা বলে আপনার ফ্রেন্ড? স্ট্রেঞ্জ। সুব্রতা অবাক হয়ে বলল, অর্পণ পুরুষ হবে কেন? ও তো একটা মেয়ে, আমার ফ্রেন্ড। ওর নাম অর্পি ফেরদৌসী। আমরা ফ্রেন্ডেরা অর্পি নামটিকে একটু উল্টে পাল্টে বানিয়ে দিয়েছি অর্পণ। সাদাব কিছুক্ষণ ভাবলেশহীনভাবে তাকিয়ে থেকে চোখ ঘুরিয়ে নিল। মৃদু গলায় বলল, আপনার কেন মনে হয় আমি মেয়ে দেখলে হুঁশ থাকে না টাইপ পুরুষ?
সাদাব যে সুব্রতার পয়েন্টটা ধরে ফেলবে বুঝতে পারেনি সুব্রতা। সাদাবের প্রশ্নে আর চোখে একবার তাকিয়ে অকপটে বলে ফেলল সে, আদিবাসী মেয়েদের দিকে এভাবে তাকিয়ে থাকলে যে কেউ তাই মনে করবে। তারপর তাদের ড্রেস আপও খুব একটা প্রশংসীয় নয়। সাদাব ভ্রু কোঁচকাল। সে আদিবাসী মেয়েদের দিকে কখন তাকালো তা মনে করার চেষ্টা করল সে। খানিকক্ষণ চুপ থেকে বলল, মেমপ্রে আপনার শোয়ার ব্যবস্থা করে রেখেছে, খাবার খেয়ে শুয়ে পড়ুন। কাল আমাদের ফেরার দিন, সকাল সকাল বেরুতে হবে। আর মনে করে পেইন কিলার খেয়ে নিবেন, আপনার ব্যাগের সাইডে রেখে দিয়েছি। পা নিশ্চয়ই ব্যথা করছে খুব। সাদেবের কথা শুনে পা ব্যথার কথা মনে পড়ল সুব্রতার। জীবনের প্রথম এতটা হেঁটেছে সে, হাত পা সবই যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। কিন্তু সাদাব কি করে বুঝলো? এখনো তো এই ব্যাপারে কিছু বলেনি সে। কাল সারাদিন পাহাড়ি চড়াই উতরাই পাড়ি দেওয়ার পর বিছানায় গা এলাতেই গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল সুব্রতা। কিন্তু হাতে কারো ঝাঁকি পড়ায় নিমিষেই ঘুম ছুটে গেল তার। চোখ পিটপিট করে তাকিয়ে সাদাবের মুখটা চোখে পড়ল প্রথমে। সাদাব ঠোঁট নেড়ে কিছু একটা বলছে। হঠাৎ ঘুম ভাঙায় সাদাফের কোনো কথাই কান পর্যন্ত পৌঁছালো না তার। সুব্রতা একবার চোখ বন্ধ করে কপাল কুঁচকালো। কয়েক সেকেন্ড পর আবারও চোখ মেলে তাকালো সে। সাদাবের কণ্ঠটা বেশ পরিষ্কার শোনাচ্ছে এবার, সুব্রতা উঠুন, জলদি উঠুন। সুব্রতা চোখ পিটপিট করে চারপাশে তাকিয়ে বলল, কয়টা বাজে? মাত্রই তো ঘুমালাম, এখনই ডাকছেন কেন? সাদাব হেসে বলল, মাত্র 6 ঘন্টা ধরে ঘুমাচ্ছেন। সে যাই হোক, এবার জলদি উঠুন তো, উঠুন। সুব্রতা ঠোঁট ফুলিয়ে উঠে বসল। ঝুঁটি করে রাখা চুলের অধিকাংশ বেরিয়ে এসে পড়েছে তার মুখের দুপাশে। ঘুমু ঘুমু মুখে সুব্রতাকে ভীষণ আবেদনময়ী লাগছে সাদাবের কাছে। সাদাব একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে আবারও তাড়া দিল, জলদি উঠুন না রে বাবা। সুব্রতা আলসেমি ভরা পায়ে ঘুমে ঢুলতে ঢুলতে সাদাবের পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলো। চারদিকটা ঘন কুয়াশায় ছেয়ে আছে। ঠিকঠাক সকাল না হওয়ায় চারপাশটা ঝাপসা শুভ্রতায় ঘেরা। সুব্রতার চোখ টিপ টিপ করে এদিক ওদিক তাকাচ্ছে। সাদাব সুব্রতার হাত ধরে পাহাড়ের এক কদম পূর্ব দিকের কোনায় নিয়ে দাঁড়ালো। সুব্রতাকে উদ্দেশ্য করে আলতো গলায় বলল, নিচে তাকান সুব্রতা। সাদাবের কথা মতো নিচের দিকে তাকাতেই বিস্ময়ে কিংকত বেরবিমুখ হয়ে পড়ল সুব্রতা। উত্তেজনায় ঠোঁট দুটো আলাদা হয়ে গেল আপনা আপনি। তাদের থেকে এক হাত নিচেই শরতের মেঘের মতো ভেজা ভেজা সাদা মেঘ বেসে বেড়াচ্ছে অবলীলায়। পাহাড়ের চূড়াগুলো ঢেকে আছে ঘন সাদা মেঘে। মাঝে মাঝে সাদা মেঘ ভেদ করে একটা দুটো সবুজ গাছ চোখে পড়ছে। এটা যেন এক অভিব্যক্তিহীন সৌন্দর্য। পাহাড়ের কোলে ভেসে বেড়ানো মেঘের ভেলা। ভেলা নয়, এ তো সমুদ্র। মেঘের সমুদ্র। এমন অযাচিত সৌন্দর্যে মাতাল হয়ে শরীর কাঁপতে লাগলো সুব্রতার। চোখ দুটো টলমল করে উঠল। কাপা কাপা গলায় কোনো রকম বলল, মেঘ, এগুলো মেঘ। মনে হচ্ছে নিচে আস্ত একটা আকাশ। সাদাব ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, শুধু এগুলো নয়, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটাও মেঘের রাজ্য। মেঘ কন্যারা আপনাকে ছুঁয়ে আছে সুব্রতা। সুব্রতা বিস্ময়ে অভিভূত হয়ে চারপাশে তাকালো। যেগুলোকে সে কুয়াশা ভেবেছিল সেগুলো আসলে কুয়াশা নয়, মেঘ। সুব্রতা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। খুব দ্রুত চোখ দুটো বন্ধ করে নিল সে। সাথে সাথে চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। চোখ দুটো মেলে 2 হাত মুখে চেপে ধরে বলে উঠল সে, এত সুন্দর কেন প্রকৃতি? এতটা সুন্দর কেন হবে তারা? কেন? আমি পাগল হয়ে যাচ্ছি সাদাব সাহেব, পাগল হয়ে যাচ্ছি। সাদাব মৃদু হাসতে লাগলো। মেঘে ঢাকা রূপকথার রাজ্যে অসম্ভব মায়াবতী এক তরুণী চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে। সাদাফের কাছে এই প্রকৃতির চেয়ে এই মেয়েটাকে বেশি সুন্দর লাগছে, একদম রূপকথার মতো সুন্দর। সুব্রতা আনন্দে দিশেহারা হয়ে হাত বাড়িয়ে মেঘ ছুঁয়ে দেখছে তো আবার বিস্ময়ে মুখ চেপে ধরছে। চোখ থেকে অনগল পানি পড়ছে তার। সাদাফ খানিকটা দূরে থেকে এই দৃশ্য ভালো করে মনের মাঝে গেঁথে নিয়ে সুব্রতার খানিকটা কাছাকাছি গিয়ে দাঁড়ালো। সুব্রতা আকতি মাখা চোখে তাকিয়ে বলল, এই মারাত্মক সুন্দর জায়গাটা থেকে কখনো যেতে চাই না আমি, কখনো না। সুব্রতার এই আকুতি, এই আনন্দ যেন বুকে গিয়ে লাগলো সাদাফের। সুব্রতার মেঘে ভেজা এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে বলতে ইচ্ছে করলো, আমিও আপনাকে ছাড়তে চাই না সুব্রতা, কখনোই না। বিছানায় চুপচাপ বসে আছে সুব্রতা, কপালটা হালকা কুঁচকানো। ভার্সিটি থেকে বান্ধবীদের ফোন এসে চলেছে সেই সকাল 8টা থেকে, কিন্তু সুব্রতার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
মূলত ফোনটা সে ইচ্ছে করেই তুলছে না। বান্ধবীদের অযথা বকবক শোনার বিন্দুমাত্র ইচ্ছে সুব্রতার নেই। মনের মাঝে এক আশার মেঘ জমিয়ে রেখে কারোর সাথে কথা বলা চলে না। সাদাবের আচরণে আপাতত ভয়ঙ্কর রকম ক্ষুব্ধ সে। শেরকর পাড়া থেকে ফেরার পথে বৃষ্টি না থাকায় পথ ছিল শুকনো। পাহাড়ের গা শুকনো হওয়ায় আর সুব্রতা কিছুটা অভ্যস্ত হয়ে ওঠায় খুব দ্রুতই পৌঁছে গিয়েছিল থানচিপাড়া। সেখানে দুমুঠো খেয়ে দুপুর ১টার বাস ধরে বান্দরবন। মেমপ্রের সাথে গল্পে মজে থাকার কারণে এটুকু রাস্তা সাদাফের সাথে ঠিকঠাক কথা বলা হয়ে ওঠেনি সুব্রতার। হোটেলে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দিতেই কিভাবে যে ঘুমিয়ে পড়েছিল তার খোঁজই পায়নি সে। রাতে শেফার ডাকে ঘুম ভেঙে কোনো রকম রেডি হয়ে বাস স্টেশনে পৌঁছেছে। সুব্রতা ভেবেছিল বাসে কিছুটা সময় সাদাফের সাথে সময় কাটানো যাবে, কিন্তু কথায় আছে না, অবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এবারও তাই হলো। কোথা থেকে শেফা এসে বলল সে সুব্রতার সাথে বসতে চায়। আরাফের সাথে তার ভয়ানক ঝগড়া হয়েছে। আরাফ তার দাবি না মানা পর্যন্ত সে আরাফের ধারে কাছেও যাবে না। সুব্রতার এখন বাস থেকে লাফিয়ে মরে যেতে ইচ্ছে করছিল। সাদাব হাসি মুখে তার পাশ থেকে উঠে যাওয়ায় সাদাবকেও বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে ইচ্ছে করছিল, কিন্তু সুব্রতা কিছু করেনি। এক আকাশ অভিমান নিয়ে চুপচাপ বসেছিল সে। ভোরে গাড়ি থেকে নেমে বিদায় নেওয়ার পালাতেও সাদাব তাকে বিশেষ কিছু না বলায় অভিমানের পাহাড়টা যেন আরো খানিকটা ভারী হয়ে মাথায় চেপেছে তার। সুব্রতার বিরক্তির মাঝেই আবারও ফোন বেজে উঠল। চোখ মুখ কুঁচকে ফোনটা সাইলেন্ট করতে গিয়েও রিসিভ করলো সে। ফোনের ওপাশ থেকে ধমকে বলে উঠল পুষ্পি, এই ফোন ধরিস না কেন বলতো? ফোন দিতে দিতে অজ্ঞান হয়ে যাচ্ছি, তবুও তোর খবর নাই। সমস্যা কি তোর? মরছিস নাকি? সুব্রতা শান্ত গলায় বলল, না, তবে যাচ্ছি। পুষ্পি কনফিউজড হয়ে বলল, যাচ্ছি মানে? কোথায় যাচ্ছিস? কালকেই না বান্দরবন থেকে ফিরলি? সুব্রতা শীতল গলায় বলল, মরতে যাচ্ছি। পুষ্পি খানিক থমকালো। সুব্রতার কণ্ঠে মজা বা রাগের কোনো আবেগ আছে কিনা বোঝার চেষ্টা করল। কিছুক্ষণ চুপ থেকেও সুব্রতার কথায় রাগ বা মজার আবেগ খুঁজে না পেয়ে সন্দিহা গলায় বলল, মানে? সুব্রতা এবার চেতে উঠল, চেঁচিয়ে বলল, মানে বুঝিস না তুই? তুই কি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিস নাকি আমেরিকায় জন্মগ্রহণ করেছিস? বাংলা বুঝিস না? সারাদিন তো থার্ড ক্লাস বাংলা ভাষায় কথা বলতে থাকিস, আর দরকারের সময় বাংলা ভুলে বিলেতি বনে যাস। এখন তোকে ইংরেজিতে বলে বোঝাতে হবে আমার? সুব্রতার আকস্মিক রাগে থতমত খেয়ে গেল পুষ্পি। সুব্রতাকে রাগ করার মতো কোনো কথা বলেছে বলেও মনে পড়ছে না। তাহলে হঠাৎ হলোটা কি? সুব্রতার রাগ দেখে মিনমিন করে বলল পুষ্পি, দোস্ত কি হয়েছে বলতো? এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম, সব সব প্রবলেম। মানে? পুষ্পির কথার জবাব না দিয়ে ফোনটা কেটে দিল সুব্রতা। রাগ লাগছে, অসম্ভব রকম রাগ লাগছে তার। রাগে সবকিছু ভেঙে চুরমার করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। সুব্রতা হাতের ফোনটা বিছানায় আছাড় দিয়ে হাতের কাছের বালিশটা ছুঁড়ে মারল দূরে। সাথে সাথেই ঝনঝন করে প্রচণ্ড শব্দে কম্পিত হলো সারা ঘর। সুব্রতা শব্দ অনুসরণ করে ঘাড় ফিরে ভ্রু কুঁচকে তাকালো। দরজার কাছে অত বিমুহুল মুখে দাঁড়িয়ে আছেন রাদিবা আহমেদ। খাবার সহ ট্রে আর প্লেট ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রুম জুড়ে। সুব্রতা সকাল থেকে কিছু খায়নি বলে মেয়েকে হালকা পাতলা কিছু খাওয়াতেই ট্রে হাতে নিয়ে রুমে ঢুকছিলেন রাদিবা আহমেদ। কিন্তু সুব্রতার বেখেয়ালিপনায় বালিশ লেগে খাবার সহ সবকিছুই হাত থেকে উল্টে পড়ল তার। রাদিবা আহমেদ একবার ফ্লোরে পড়া কাচের টুকরোগুলোর দিকে তাকালেন। চোখ ফিরিয়ে চিন্তিত ভঙ্গিতে মেয়ের দিকে তাকাতেই কপালের চিন্তার রেখা ফুটল। মেয়ের মেন্টাল অবস্থা ঠিক করতে ট্যুরে পাঠিয়ে পুরোপুরি পাগল বানিয়ে ফেলল কিনা কে জানে। রাদিবা আহমেদ শাড়ির কুচিগুলো বাম হাতে খানিকটা উঁচু করে খুব সাবধানে খাবারগুলো ডিঙিয়ে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। রু কুচকে বললেন, কি সমস্যা? এভাবে বালিশ ছুঁড়ে মারলি কেন? দিন দিন পাগল টাগল হয়ে যাচ্ছিস নাকি? সুব্রতা জবাব দিল না, চুপচাপ মুখ কালো করে বসে রইল। রাদিবা আহমেদ থমথমে গলায় আবারও প্রশ্ন করলেন, কি হলো? কথা বলছিস না কেন? সুব্রতা হঠাৎ করেই মায়ের কোমর জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। রাদিবা আহমেদ যেন আঁতকে উঠলেন। ডান হাতটা আলতো করে সুব্রতার মাথায় রেখে হাজার খানেক দুশ্চিন্তায় মত্ত হলেন। হঠাৎ করে কি হলো মেয়েটার? কিসের এত কান্না তার? তার এই অবুঝ মেয়েটাকে কেউ কষ্ট দিল না তো? মেয়েটা ছোট থেকেই একটু বেশি আবেগী। ছোটবেলার মতো কারো কথায় মুখ ফুলিয়ে কাঁদছে কি মেয়েটা? সুব্রতার কান্নার বেগ বাড়তেই সব ভাবনা ফেলে উদ্বিগ্ন গলায় বলে উঠলেন উনি, কি হয়েছে মামুনি? কেউ কিছু বলেছে?
আমায় বলো, মাকে বলো মামুনি। সুব্রতা জবাব দিল না। রাদিবা আহমেদ সুব্রতার মাথায় হাত বুলাতেই দুই একবার হেঁচকি তুলে ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলল সে। মা, তুমি না আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চেয়েছিলে? নিয়ে চলো না মা, প্লিজ। আমি সত্যি কেমন পাগল হয়ে যাচ্ছি মা। আমার না ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। প্লিজ মা, নিয়ে চলো না মা। সুব্রতার কথায় আরো খানিকটা উদ্বিগ্ন হয়ে উঠলেন রাদিবা আহমেদ। উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে? আমায় বল মা। না বললে বুঝবো কিভাবে? হঠাৎ কি হলো তোর? সুব্রতা হঠাৎই সোজা হয়ে বসলো। এই অল্প একটু কাদাতেই ফর্সা নাকটা কেমন টকটকে লাল হয়ে গেছে তার। বাম হাতের উল্টো পিঠে নাক মুছে উঠে দাঁড়ালো সুব্রতা। দু হাতে চোখ মুছে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তুমি যাও মা, আমি ঠিক আছি। রাদিবা আহমেদ ছুটে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। চিন্তাময় গলায় চেঁচিয়ে উঠে বললেন, ঠিক আছিস মানে? ঠিক আছিস তো কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়। এই সুবি, সুবি। রাদিবা আহমেদ ওয়াশরুমের দরজায় কান পাতলেন। ভেতর থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে কিনা তা খুব আগ্রহের সাথে পরীক্ষা করলেন উনি। রাদিবা আহমেদ টিভিতে দেখেছিলেন এই জেনারেশনের মেয়েরা ফ্যামিলির চোখে লুকিয়ে ওয়াশরুমে বসে কাঁদে। কে জানে সুব্রতাও তেমনটা করছে কিনা। আচ্ছা, হঠাৎ করে কি হলো মেয়েটার? মেয়েটার সাথে ভয়ানক কিছু ঘটেনি তো? আজকালকার যুগে কত কিছুই তো ঘটে। ক্রাইম পেট্রোল বা বিভিন্ন চ্যানেলে এসব দেখায় অহরহ। সুব্রতার সাথে তেমন কোনো দুর্ঘটনা ঘটে যায়নি তো? দুশ্চিন্তায় শরীরে ঘাম হতে শুরু করলো রাদিবা আহমেদের। কিছুক্ষণ সুব্রতাকে ডাকাডাকি করে কাঁদো কাঁদো মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল উনি। না, কিছুই ভালো লাগছে না তার। মনটা কেমন কু ডাকছে। সুব্রতার বাবা তো তার কোনো কথাই গুরুত্ব দিচ্ছে না। এমন একটা ভাব করছে যেন মেয়েটা তার একার। কে জানে কেমন পরিস্থিতি দিয়ে যাচ্ছে মেয়েটা। আজ যদি তার মেয়ের কিছু একটা হয়ে যায় না, তাহলে একদম ছেড়ে কথা বলবে না রাদিবা। রাদিবা যাওয়ার পথে আবারও সুব্রতার রুমের দিকে ফিরে তাকালেন। সাথে সাথেই বুকটা হাহাকার করে উঠল তার। বারবার মনে হতে লাগলো, মেয়েটা কাঁদছে না তো? ভার্সিটির ক্যান্টিনে চুপচাপ বসে আছে সুব্রতা। কারো দিকে না তাকিয়েও চার জোড়া চোখের গোল গোল দৃষ্টি উপলব্ধি করতে পারছে সে। আরো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে চোখ তুলে তাকালো সুব্রতা। ভ্রু কুঁচকে বলল, কি হইছে? এভাবে তাকিয়ে আছিস কেন? পুষ্পি, তনয়া, প্রমা, অর্পণ সবাই টেবিলে হাত রেখে ডান হাত গালে চেপে রেখেই ওর দিকে তাকিয়েছিল। সুব্রতার হঠাৎ করা ধারালো প্রশ্নে চারজনই অপ্রস্তুত হয়ে গাল থেকে হাত নামিয়ে ঠিক করে বসল। অর্পণ জোরপূর্বক হাসি দিয়ে বলল, দোস্ত ঠিক আছিস? সুব্রতা ভ্রু কুঁচকালো। কপট রাগ নিয়ে বলল, কেন? আমাকে অসুস্থ মনে হচ্ছে তোদের? তোদের কি মনে হয় আমি পাগল? অর্পণ ঢোক গিলল। পুষ্পি, তনয়া একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালো। তনয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, না মানে অসুস্থ মনে হবে কেন? একদম অসুস্থ মনে হচ্ছে না। আসলে তুই তো সিঙ্গারা খাস না, অথচ আজ আধা ঘন্টা যাবৎ সিঙ্গারার মাঝখানের আলু খেয়ে চলেছিস, তাই। সুব্রতা চোখ রাঙিয়ে বলল, তাই কি? হ্যাঁ, তাই কি? তাই তোরা আমাকে পাগল ভেবে ফেলবি? আলু খেলেই মানুষ পাগল হয়ে যায়? এটুকু বলে থামলো সুব্রতা। জোরে একটা শ্বাস টেনে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, এই আমি দেখতে কেমন বলতো? অর্পণ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল। সুব্রতার কথা শোনার সাথে সাথেই গলায় কোল্ড ড্রিঙ্ক বেজে কাশতে লাগলো সে। তনয় অর্পণের পিঠে আলতো থাপ্পড় দিতে দিতে বলল, তুই তো দেখতে ভালোই। সুব্রতা টেবিলে দুহাত ভর দিয়ে খানিকটা ঝুঁকে এসে বলল, ভালো করে দেখে তারপর বল। অর্পণ আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, তুই ছেলে হলে না হয় ভালো করে দেখলে লাভ ছিল, অযথা দেখে কি লাভ? প্রেম তো আর করতে পারবো না। সুব্রতা সরু চোখে তাকালো। ভ্রু কুঁচকে বলল, কি বললি? অর্পণ শটাং উঠে দাঁড়িয়ে বলল, বললাম যে তুই উঠে দাঁড়া। আমি ভালো করে দেখে রিভিউ দিচ্ছি তোকে। এদের দিয়ে কিছু হবে না বুঝলি? এসব বিষয়ে অর্পণই সব। পুষ্পি মুখ ভেঙে বলে উঠল, এই জন্য তো ছেলে দেখার সাথে সাথেই প্রেমে হাবুডুবু খাও। অর্পণ সুব্রতার পাশে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, তুই কি বুঝবি? প্রেমে পড়া হলো একটা আর্ট। তোর মতো নিরামিষের পক্ষে এই আর্ট সম্ভব নয়। সো অযথা কথা বলে পরিবেশ নষ্ট করিস না তো। তোর প্রতিটি কথা ভদ্র পরিবেশে গন্ধময় নর্দমার মতো। পুষ্পি কিছু বলতে গিয়েও বলল না। অর্পণ সুব্রতার চারপাশে ঘুরে ঘুরে অদ্ভুত দৃষ্টিতে সুব্রতাকে পর্যবেক্ষণ করতে লাগলো। অর্পণের ভাবভঙ্গি আর কাজ দেখে মুখ চেপে হাসি আটকালো তনয়া। হাসির ধামকে বারবারই ঠোঁট ফাঁক হয়ে যাচ্ছিল তার।
কিন্তু সুব্রতার রাগের আগুন থেকে বাঁচার জন্য নিঃশ্বাস বন্ধ করে বসে রইল সে। 1 মিনিটের পর্যবেক্ষণ শেষে গভীর মুখে ফলাফল জানালো অর্পণ, তুই কিন্তু ভয়ানক সুন্দরী সুবি বেবি, বেশি না, আর অল্প একটু স্লিম হলে, আর নাকটা, হ্যাঁ নাকটা একটু খাড়া হলে দীপিকা পাড়ুকোন ফেল হতো তোর সামনে। এমনিতেও গায়ের রঙে দীপিকাকে হারিয়ে দিয়েছিস তুই, এখন শুধু নাকটা চেপে না রেখে এক ধমকে অর্পণকে থামিয়ে দিল সুব্রতা। সাথে সাথেই দমফাটা হাসিতে মেতে উঠল তনয়া। আশেপাশে কিছু মানুষ উৎসাহিত চোখে এক পলক নজর ওদের দিকে তাকিয়েও আবারও যার যার কাজে ব্যস্ত হলো। সুব্রতা মুখ কালো করে আবারও চেয়ার টেনে বসে পড়ল। তার মানে সে একদমই সুন্দরী নয়। তাহলে খালামণি আর কাজিনরা কেন বলে যে সুব্রতা সুন্দরী? ভার্সিটিতে এত এত প্রপোজাল কেন পায় সে? সুব্রতার এবার সবার ওপর রাগ লাগছে। সে সুন্দরী নয় বলেই হয়তো সাদাব তাকে পাত্তা দিতে চায় না। যেচে যেচে অসুন্দর বউকে কে ঘরে নিতে চায় শুনি? সুব্রতার কালো মুখ দেখে সন্ধিয়া গলায় প্রশ্ন করল পুষ্পী, দোস্ত, অ্যাট এনি চান্স তুই কি প্রেমে পড়েছিস? সুব্রতা টলমলো চোখ দুটো তুলে তাকালো। পুষ্পির দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সাথে সাথে বড় হয়ে গেল 4 জোড়া চোখ। কয়েক সেকেন্ড নিবিড় থেকে সাথে সাথে চেঁচিয়ে উঠল 4টি কণ্ঠস্বর। চারপাশের উৎসুক দৃষ্টি আবারও তাদের দিকে নিবদ্ধন হলো। কিন্তু সেদিকে তাদের দৃষ্টি থাকলে তো তারা এখন আনন্দ আর উত্তেজনায় আত্মহারা। মিথ্যা পৃথিবী নিয়ে চিন্তা করলে কি চলবে তাদের? একদমই নয়। সাদাফ আর আরাব মুখোমুখি বসে আছে। রেস্টুরেন্টের কাচের দরজা ভেদ করে বাইরের জোনাকীর্ণ রাস্তাটির দিকে মনোযোগী চোখে তাকিয়ে আছে সাদাফ। আজ হঠাৎ ব্যস্ত পথচারীদের ব্যস্ততা দেখে ভালো লাগছে। বনানীর একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য এসেছে সাদাফ আরাব। লাঞ্চটা আরাবের পক্ষ থেকে ট্রিট হলেও একরকম ধরে বেঁধেই সাদাবকে ধরে এনেছে সে। অফিসে কাজ করেও নিস্তার পায়নি সাদাব। প্রায় 20 মিনিট পর টেবিলে খাবার দেওয়া হলে কথা বলল আরাফ, ও তোকে তো একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, আমার শালিকাকে কেমন লাগে তোর? সাদাব প্লেটে চামচ চালাতে চালাতে ভ্রু কুচকে তাকালো। মানে? আরাব খাবার মুখে নিতে নিতে বলল, মানে আর কি, তোরা একসাথে কত জায়গা ঘুরলি তো, প্রেম টেম হয়েছে কিনা তাই জিজ্ঞাসা করছি। তবে আমার মনে হচ্ছে হয়নি। বাস থেকে নামার পর থেকেই তোকে খেয়াল করেছিলাম আমি। সুব্রতাকে তেমন কিছু বললেই না আসার সময়। সাদাব মৃদু হাসল। আরাব হতাশা গলায় বলল, আমি ভেবেছিলাম দারুণ কিছু আবিষ্কার করে ফেলবো, বাট তুমি বেটা এখনো ড্রপ দিলা আমারে। আচ্ছা সত্যি করে বলতো, মাইয়াটার প্রতি একটুও দুর্বলতা কাজ করে না তোর? আমি হলে তো প্রেমে পড়ে যেতাম। সাদাব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সুব্রতাকে ছেড়ে আসার সময় বুকটা কি ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল তার। একবার ভেবেছিল সুব্রতার থেকে ওর নাম্বারটা চাইবে, কিন্তু পাশে শেফা আর আরাব থাকায় অস্বস্তিতে চাইতে পারেনি সে। তার উপর সুব্রতা কি না কি ভাবে। তবে সাদাব মোটামুটি শিওর যে সুব্রতা তার প্রতি দুর্বল। সুব্রতার চাহনিতেই যেন সাদাবের প্রতি তার একরাশ দুর্বলতা ফুটে ওঠে। এই তো বাস থেকে নামতেই মেয়েটার কাঁদো কাঁদো চোখ দুটো সাদাবকে বলে দিচ্ছিল মেয়েটা কতটা চায় তাকে। ওই চোখ দুটোতে তাকিয়ে সাদাবের বুকটাও কেমন ভারী হয়ে আসছিল। তাই চেয়েও সুব্রতাকে কিছু বলতে পারেনি সে। আরাফের কথায় ভাবনার জাল থেকে বেরিয়ে এলো সাদাব। আরাফ অবাক হয়ে বলল, কি ভাবছিস? সাদাব হেসে বলল, ভাবছি তুই থাকলে সুব্রতার প্রেমে পড়তি। এই কথাটা শুনে শেফা ভাবি গুনে গুনে কয়টা দোলাই দেবে। ধোলাই না দোস্ত, ডিরেক্ট খুন করে ফেলবে। সাদাব নিঃশব্দে হেসে আবারও খাবার আর সুব্রতায় মত্ত হলো। আরশিটুকল প্রেম পর্ব 10 এখানেই শেষ করছি। আজকের এই পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।